হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, হাই। অলরেডি 7 মিনিটস গান। সো আমরা শুরু করি। 1 বাই 1 কেউ যদি জয়েন করে। আবার যেহেতু আজকের ক্লাসটা স্যাটারডের ক্লাসটা আমরা ফ্রাইডেতে নিয়ে আসছি। অথবা এই কারণে অনেকের টাইম শিডিউল মিলবে না। ক্লাসটা রেকর্ড কইরেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং অবশ্যই থাকবে। ক্লাস রেকর্ডিং পাবেন আমাদের ইউটিউব থেকেও আপনি দেখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে। তো আমরা শুরু করি। একদমই পাচ্ছে। আমাদের লাস্ট ক্লাসে কতটুকু আমরা রিক্যাপ করেছি? কেউ কি একজন বলতে পারেন আমরা কত ছিলাম? আমাদেরকে একটা ম্যাথ করানো হয়েছিল। স্যালারি খাতে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, বেতন হিসাব। শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, আর যতটুকু রিক্যাপ করতে পারছি, আমরা আয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করছিলাম। আয়ের খাতসমূহ নিয়ে আমরা চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, এই চারটা আমরা কভার করেছিলাম। এর ভিতরে চাকরি হইতে আয়ের আমরা ম্যাথ করেছিলাম। তো আমাদের আরো 3টা আয়ের খাত বাকি রয়েছে। আমি একটু অ্যানালাইসিস করতে বলেছিলাম আপনাদের, আর আমি আজকে আবার ইন ডিটেলসে দেখাই দিব। তো মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, আর অন্যান্য উৎস হইতে আয়। মোটামুটি এই 7টা আয় কাভার হইলেই আপনার এক থেকে আপনি ধরতে পারেন যে আপনার 80% কাভার হয়ে যাবে। হ্যাঁ? এরপর আর যেগুলা টুকিটাকি থাকে ওইগুলা দেখলি আশা করি আপনাদের রেজাল্ট আপনাদের পরে আসবে। এবং এর ভিতরে আমরা এডিআর বিধিমালা দিয়েছিলাম। এটা কি কেউ দেখেছিলেন কনসেপ্টটা এডিআর বিধিমালার? এডিআর কি? হ্যাঁ, আমি সম্পূর্ণ পড়েছি। তো এই এডিআর নিয়েও কিন্তু একটা কোশ্চেন আপনাদের থাকবে। এটা নিয়েও আমাদের ক্লাস থাকবে। এডিআর বিধিমালা নিয়ে, তারপরে উৎসে কর নিয়ে। তো আমরা ধারাবাহিক ভাবে যাই, যেহেতু আমাদের 3টা আয়ের খাত এখনো বাকি। সেই 3টা আয়ের খাত নিয়ে একটু আমরা আলোচনা করি। আচ্ছা, আপনারা কেউ কি দেখেছিলেন বাসায় এই এক সপ্তাহে মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়? এনিওয়ান? দেখেছিলাম, মনে নেই কিছু। তো সেক্ষেত্রে আমরা মূলধনী আয় থেকে শুরু করি। মূলধনী আয় আমাদের কোথায় আছে? ধারা 57, রাইট? আয়কর আইন 2023। ওকে, আচ্ছা, তাহলে আমরা আয়কর আইনে চলে যাই।
বা আর্থিক পরিসম্পদ আমাদের মূলধনী আয়, হ্যাঁ? ষষ্ঠ অধ্যায়ে আছে, রাইট? আমাদের কাছে আছে, সবার কাছে। হ্যাঁ আছে। আমরা কিন্তু সবসময় স্টাডি যখন করব একটা পরিপত্র, একটা নির্দেশিকা, একটা ফাইন্যান্স অ্যাক্ট, একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হ্যাঁ, এগুলো আমরা সাথে নিয়ে পড়বো। ওকে, কারণ কি আমরা বলেছিলাম যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটা হলো একটা অ্যাক্ট যেটা মানে সংশোধনী গুলো আসে কিসের মাধ্যমে? পরিপত্র এবং ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, রাইট? তো আমার বেসিকটা হলো আমার এক থেকে দেখব, এরপরে যদি কোনো ওইখানে যদি কোনো চেঞ্জেস থাকে সেই চেঞ্জেস গুলো আমরা পাবো পার্টিকুলার ইয়ারের ফাইন্যান্স অ্যাক্ট থেকে, পার্টিকুলার ইয়ারের পরিপত্র থেকে। ঠিক আছে, তো আমাদের মূলধনী আয় এই জিনিসটা আবার কি, রাইট? আমরা যদি আমাদের ক্লাসের ইসে যাই যে ভাই চাকরি হইতে আয়, তো বুঝলাম যে আমি চাকরি করি, বেতন পাই, আনুষঙ্গিক বোনাস পাই, এখান থেকে যে ধরনের আয় হয় এটাই হলো আমার চাকরি হইতে আয়, রাইট? ভাড়া হইতে আয়, ভাড়া হইতে আয় কেউ একজন বলেন তো, ভাড়া হইতে আয় কি? যেমন দোকান ভাড়া হইতে পারে, ঘর ভাড়া হইতে পারে, বাণিজ্যিক ভাবে হইতে পারে। বাড়ি ভাড়া হতে পারে। এরপরে ইফতেখার আছেন, ইফতেখার বলেন তো কৃষি হইতে আয়, এটার মানে কি? ইফতেখার শুনতে পাচ্ছেন? ফারুক ভাই বলতে পারেন, ফারুক ভাই। জি, বলেন। হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হচ্ছে চা বা রাবার উৎপাদন করে, তাহলে হচ্ছে তার ওইখানে 40% হবে হচ্ছে ব্যবসা থেকে আয়, আর বাকি 60% হবে হচ্ছে তার কৃষি খাত থেকে আয়। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনি আইনের ভাষায় একবারে বলেছেন যে ওই প্রত্যেক ক্ষেত্রেই যে এরকম রেশি হবে ব্যাপারটা তা না, মূলত হলো কৃষিখাত থেকে আয়, মানে কৃষি কাজ করে যে আয় হবে সেটাই আসলে কৃষিখাত থেকে আয়। এবং আপনি যেটা বলেছেন সেটা হলো ওই যে চা বাগানের যে আয়টার ক্লাসিফিকেশনটাই এটা আপনি বলেছেন, যে চা বাগানের আয়টা আপনার 40-60 রেশিওতে অনুযায়ী কৃষি এবং ব্যবসা খাতে আয় হয়, হ্যাঁ? আমার মূলত উদ্দেশ্য ছিল যে এখানে যে প্রত্যেকটা টপিক আছে যে চাকরি হইতে আয়, এটা স্বাভাবিকলি আমরা বুঝতে পারতেছি, কিন্তু মূলধনী আয়, হ্যাঁ, এটা কেউ কি বলতে পারেন যে এটা কিরকম? গৃহ সম্পত্তি। হুম? গৃহ সম্পত্তি আমার মূলধন হতে পারে। অনেকটা গেছেন। মূলধনী আয় মূলত এই ইনভেস্টমেন্ট করা লাগে এই ইয়েতে আমার ওই বিভিন্ন বন্ড টন্ড যন্ত্রপাতি থাকেও। হতে পারে, হ্যাঁ, কলকারখানা। দেখেন এইখানে একটু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। একটা হলো মূলধনী আয় আর একটা হলো আর্থিক পরিসম্পদ হইতে আয়, হ্যাঁ? দুইটা আয় মানে যেমন ব্যবসা হইতে আয়, আমি আর কি মানে আইনের ভাষায় না, আমি আপনাদের ইন জেনারেল সেন্স বলতেছি। ব্যবসা হইতে আয় মানে কি, ব্যবসা করে যে আমার টাকা আয় হবে সেটাই আমার ব্যবসা হইতে আয়, রাইট? মানে কৃষি হইতে আয়, কৃষি কাজ করে যে আয় হবে সেটাই আমার কৃষি হইতে আয়। তো মানে এইটা ইন এ সেন্স আপনি সহজে বুঝতে পারতেছেন, কিন্তু মূলধনী আয় এবং আর্থিক পরিসম্পদ আয়, এই দুইটা আয় একবারে একুরেটলি যদি আপনার ইয়া না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আপনি গলিয়ে ফেলবেন। মানে হয় আপনার মূলধনী আয় আর্থিক পরিসম্পদে চলে যাবে, নতুবা আপনার আর্থিক পরিসম্পদ আয় মূলধনী আয়ে চলে যাবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? তো এই কনফিউশনটা আমরা যখন বিভিন্ন টাইমে ক্লাস নিয়েছি বা আমরা যখন নিজেরাও প্র্যাকটিস করেছি, তখন আমাদের এই কনফিউশনটা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আমরা এইটা বললাম যে মূলধনী আয় এবং আর্থিক পরিসম্পদ আয় এইটা খুবই ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তাহলে হবে কি এই ধরনের ভুলগুলো হবে না। হুম? তো আসুন আমরা মূলধনী আয়টা কি জানি। মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর হইতে যে মুনাফা অথবা লাভ হয় সেটাই আসলে মূলধনী আয়। মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর, আচ্ছা এগুলো আবার কি, রাইট? তো ওই যে একজনে বলেছিলেন যে হতে পারে এটা একটা গৃহ সম্পত্তি, হ্যাঁ, জমি দলিল, আহ, মানে দলিল করা থাকে যে জমি ল্যান্ড সেল থেকে যে আয় হয়, হ্যাঁ, হ্যাঁ, এগুলোই হলো আমার আসলে কি মূলধনী। এখানে দেখেন এই যে মূলধনী আয়ের ওই যে যেটা আমি এইখানে বলেছি, এই আইনের ভাষায় এখানে বলা হয়েছে, কোনো ব্যক্তির মূলধনী আয় হইবে
কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয়। এই পরিসম্পদ মানে কি? ওই যে বললাম একটা আপনার জমি, রাইট? আপনি ধরে নেন যে এটা একটা আপনার জমি। এখন আপনি বাজারে বিক্রয় করেছেন বা হস্তান্তর করেছেন উক্ত পরিসম্পদ অর্জন মূল্যের পার্থক্য। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি একটা জমি কিনেছিলেন 2 লাখ টাকায়, রাইট? ফারুক ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে। ওকে। তার মানে কি বললাম যে একটা জমি আপনি কিনলেন কত টাকায়? 2 লক্ষ টাকায়, রাইট? এরপরে এইটা বিক্রি করলেন 3 লক্ষ টাকায়। হ্যাঁ? প্রিন্স আমাকে শুনতে পাচ্ছেন? ইফতেখার? জি স্যার, শুনতেছি স্যার। ওকে। তাহলে আমি কি বললাম এখানে যে 2 লাখ টাকায় আপনি কিনছিলেন, এইটা বিক্রি করলেন 3 লাখ টাকায়। এই যে ডিফারেন্সটা, হ্যাঁ? এই ডিফারেন্সটা হলো কত? 1 লক্ষ টাকা আপনার এখানে লাভ হইলো, হ্যাঁ? এইটাকেই কি বলা হয়? আপনার মূলধনী আয়। বুঝতে পেরেছেন? যে এখানে আইনের ভাষায় কি বলছে যে বাজারে বিক্রয় মূল্য এবং উক্ত পরিসম্পদের অর্জন মূল্য। আপনি তো যখন পারচেজ করেছিলেন তখন একটা প্রাইসে আপনি কিনেছিলেন, রাইট? আবার যখন আপনি বিক্রি করলেন তখন একটা প্রাইসে আপনি বিক্রি করলেন। তো এই ২ এর পার্থক্যই কি আপনার মূলধনী আয়। কারো কোনো স্যার এটা কি কনফিউশন অনেক থাকলে বলেন। জি। স্যার এটা কি ওই যে অনেকটা মূলধন জাতীয় আয়ের মতো? হ্যাঁ, আমরা তো মূলধনী আয়ই পড়ছি। মূলধন ও আচ্ছা। জাতীয় আয়ই তো হলো আমার আসলে মূলধনী আয়। ঠিক আছে? এটা আপনি ওই যারা এই হিসাব বিজ্ঞান যারা পড়েছেন এরা ভালো বুঝবেন যে আমাদের ওই যে মূলধন জাতীয় সম্পদ বিক্রি করে যে আয় হইতো তাকেই কি বলা হয়? মূলধন জাতীয় আয় বলা হয়। আচ্ছা। এরপরে আমরা যেটা দেখি এখানে অলরেডি আমরা বলেছি, এখানে আরো ইন ডিটেইলস এ বলেছে। আচ্ছা, এইটা আমি যেটা আলোচনা করলাম এটা বুঝেন নাই এরকম কেউ আছেন? না, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এরপরে দেখেন তাহলে আমরা আর্থিক পরিসম্পদ হইতে আয়ে চলে যাই। আর্থিক পরিসম্পদ হইতে আয়। আর্থিক পরিসম্পদ যেমন মূলধনী আয়ের সময় কোনো একজন ভাই বলতেছিলেন যে আহ, আমার ওই যে সিকিউরিটিজ থাকতে পারে বা কোনো ইনভেস্টমেন্ট থাকতে পারে সেই ক্ষেত্রে যে আয়, হ্যাঁ, ওই কথাটাই আমি বলেছিলাম যে আমরা এটা কিন্তু গোলায় ফেলবো না, এর জন্য কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন আপনার আর্থিক পরিসম্পদ একটা, আর একটা হলো কি মূলধনী সম্পদ, হ্যাঁ? আর্থিক পরিসম্পদ হলো কি যেটা আপনি অ্যাট এনি টাইম ক্যাশ করতে পারবেন, যেমন সঞ্চয়পত্র, যেমন এফডিআর, যেমন ডিপিএস। এইগুলা কি? এগুলো সব হলো আপনার আর্থিক পরিসম্পদ, হ্যাঁ? বাট জমি, হ্যাঁ, কোনো একটা ফিক্সড সম্পদ এটা কিন্তু আপনার আর্থিক পরিসম্পদ না, সেটা আপনার মূলধনী সম্পদ, হ্যাঁ? সো ইন্স্যুরেন্স আর্থিক সম্পদ। হ্যাঁ, ইন্স্যুরেন্স এটা একটা আর্থিক পরিসম্পদ হইতে আয়। ইন্স্যুরেন্স থেকে যে আপনার আয় এটা কখনোই আপনার মূলধনী আয় না, হ্যাঁ? আর্থিক পরিসম্পদ হইতে আয়। তাহলে দেখেন এই আর্থিক পরিসম্পদ আয়ে কি কি আছে? সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত যে সিকিউরিটিজ এর সুদ, মুনাফা বা বাট্টা। তার মানে এটা বোঝানো হচ্ছে সহজ কথায় আমরা যদি মানে নিজেদের ভাষায় বলি তার মানে হলো সরকারি সিকিউরিটিজ কি? যেমন সঞ্চয়পত্র আমরা সবাই চিনি, রাইট? সেই সঞ্চয়পত্র থেকে যে সুদ পাই বা মুনাফা পাই বা ডিসকাউন্ট পাই, ডিসকাউন্ট পাই কিসে? ওই যে ট্রেজারি বিলের নাম শুনেছেন আপনারা? ট্রেজারি বিল? হ্যাঁ, ট্রেজারি বিল। জি, জি। এই ট্রেজারি বিল থেকে বার্তা পাওয়া যায়, হ্যাঁ? মানে ওই যেমন আপনার এক একজনে এক এক রকম সঞ্চয়পত্র থেকে সুদ আসে, এফডিআর থেকে কেউ সুদ দেয়, কেউ মুনাফা দেয়, রাইট? ট্রেজারি বিল থেকে কেউ বার্তা দেয়, হ্যাঁ? মানে এই এই আয়ের কে এক একজনে এক এক ভাবে উপস্থাপন করে, বাট আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে সেটা হলো আমার আর্থিক পরিসম্পদ কিনা, আমার যে আয়টা হয়েছে এটা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনা, সহজ কথা, হ্যাঁ? যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে কোনো আয় হয় সেটা আমার আর্থিক পরিসম্পদ হইতে
আয়ের ভিতরে অন্তর্ভুক্ত করে আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো এখানে আরো এভাবে ডিটেলসটা দেওয়া আছে, মূলত হলো ওই আমি যেটা বললাম এইটাই বেসিক, এর বাইরে আর কিছু না। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। আর হলো অন্যান্য উৎস হইতে আয়, আমাদের লাস্ট টপিক। আয়ের যে 7টি খাত, এই 7টি খাতের ভিতরে কি লাস্ট হলো অন্যান্য উৎস হইতে আয়, ইনকাম ফ্রম আদার সোর্স। যেটা আপনারা যখন আইটিপি হয়ে যাবেন, আপনারা যখন প্র্যাকটিসে আসবেন, তখন আপনি দেখবেন ফর্মে কি আছে, একটা আয়ের খাত আছে, আদার ইনকাম, হ্যাঁ, ইনকাম ফ্রম আদার সোর্স। ওকে, তাহলে এই অন্যান্য উৎস হইতে আয় কোনগুলো আসে? এখানে আপনার রয়্যালিটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, হ্যাঁ, বা মনে করেন আপনার এরকমও হইতে পারে যে আপনি টিউশনি করেন, রাইট? আপনি টিউশনি করেন, এটা কি? এটা আপনার না আপনার চাকরি হইতে আয়, না হচ্ছে আপনার ভাড়া হইতে আয়, না আপনার হলো এটারে কি বলে আহ ব্যবসা হইতে আয়। এইগুলো আপনার কি অন্যান্য উৎস হইতে আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি, এইটা কি মানে ইনসেনটিভ যেটা পায়, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি। নগদ ভর্তুকি মানে কি ভাই? ইনসেনটিভ, বুঝতে পেরেছেন? গভর্নমেন্ট যদি আপনাকে ইনসেনটিভ দিয়ে থাকে, এটাও হলো কি আপনার আদার ইনকাম। আমরা জানি যারা আইটি বিজনেস করে এরা একটা ইনসেনটিভ পায়, রাইট? যারা গার্মেন্টস বিজনেস করে, মানে সহজ কথা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে, এরা কি পায়? গভর্নমেন্ট থেকে একটা ইনসেনটিভ পায়। ব্যক্তিগত পর্যায়েও কিছু ইনসেনটিভ আছে, যেমন কেউ যদি রেমিটেন্স পাঠায়, তাহলে দেখা যায় কি আপনার যে যত টাকা রেমিটেন্স পাঠাইলো, তার সাথে সাথে 2.5% কি আসে আমার ইনসেনটিভও অ্যাড হয়ে যায়। তাহলে এইগুলো কি আমার অন্যান্য উৎস হইতে আয়। বুঝতে পেরেছেন ভাই? জি। জি। ওকে, দেন এইখানে আমরা দেখব যে অন্যান্য উৎস আহ, আয়ের ক্ষেত্রে আর কি কি টপিক আছে। এখানে একটু আমরা জাস্ট একটু চোখ বলিয়ে নেব, এখানে মুখস্থ করার কিছু নাই। এরপর এই এই 3 ক্ষেত্রে আর কারো কোনো কোশ্চেন? কোনো সমস্যা হলে জানাবো, আপাতত ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের যে টপিক ছিল যে আয়ের খাতসমূহ আমাদের আলোচনা করা, ডিসকাশন করা, এটা আমাদের শেষ। হ্যাঁ, এখন আমাদের যেটা বিষয় থাকবে সেটা হলো প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করা। ওকে, তাহলে আমাদের এই আমরা যখন এইটা পড়বো, আমরা যখন এই কন্টেন্ট গুলো পড়বো, আইনগুলো পড়বো, তখন আমরা এই ম্যাথের সাথে রিলেট করব। হ্যাঁ, তখন আমাদের এইটা আর কি মানে মুখস্থ বলেন বা টুটুস্থ বলেন, এটা হয়ে যাবে। তখন আর আপনার ওই যে বারবার ইয়া দেখতে হবে না। বাট এটা যদি শুধু আপনি পড়তেই থাকেন, যতক্ষণ পর্যন্ত ম্যাথ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার মানে সো ফার 100% ক্লিয়ার হবে না। বুঝছেন? সো আমার পরামর্শ হলো আগে কনসেপ্ট ক্লিয়ার করা, দেন ম্যাথ প্র্যাকটিস করা, দেন রিলেট ম্যাথ উইথ কনসেপ্ট। বুঝতে পারছেন ভাইয়েরা? আপনারা তখন ম্যাথ যখন করবেন, ম্যাথের সাথে আপনার ওই সেকশন গুলো, ধারাগুলো রিলেট করবেন, দেখবেন তখন লাইফটা ইজি হয়ে গেছে। হ্যাঁ, স্যার, পরীক্ষার কোশ্চেন দেখলাম যে শুধু ম্যাথ আসে নাই, পাশাপাশি অনেক রিটেন কোশ্চেন আসছে, বেশি সব রিটেন কোশ্চেন, ম্যাথ একটা জাস্ট। জি। আপনি লাস্ট এক্সামে দেখবেন যে ম্যাথ 2টা আসছে, প্রায় 20 মার্কের ম্যাথ আসছে লাস্ট এক্সামে 2024 যেটা হয়েছে। হ্যাঁ, আমরা আর ম্যাথ হলে একদম সহজটা দিছে, জাস্ট হ্যাঁ, আপনার ওই যে মানে কি ক্যালকুলেশন দিলে হয়ে যাচ্ছে। রাইট, রাইট, রাইট। এবং আমি সেটাই বলছি যে আপনারা ওভার শিওর থাকেন যে আপনাদের এক্সাম খুব হার্ড হবে এরকম না ভাই, এটা খুবই ইজি হবে। তবে কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। মনে করেন আপনার কাছে ইজি লেগেছে কেন? আপনি গ্রোস প্রফিট ক্যালকুলেশন জানেন, হ্যাঁ, এই কারণে আপনার কাছে হ্যাঁ মাত্র গ্রোস প্রফিট জানতে চাইছে। এখন আমার কথা হলো আপনি গ্রোস প্রফিট কিভাবে আসে, আমরা একটা আলোচনা করেছিলাম ক্লাসে, ওই যে আপনার হলো এন্টারটেইনমেন্টের অ্যালাউন্সটা বের করার জন্য, রাইট?
যে আমরা প্রথমে সেলস রেভিনিউ, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে গ্রোস প্রফিট, তারপর আদার এক্সপেন্স বাদ দিয়ে আমরা নেট প্রফিট পেয়েছিলাম। আমরা যদি এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা জানি, তাহলে তো গ্রোস প্রফিট একটা প্রফিট লাভ ক্ষতি হিসাবের একটা অংশ মাত্র, তাই না? বাট যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা না জানি, তাহলে তো আমরা লাভ ক্ষতি হিসাবের আপনার কি করতে পারবো না, গ্রোস প্রফিট বা মোট মুনাফা ক্যালকুলেশন করতে পারবো না। আমি বুঝাইতে পারছি ভাই? সো আপনি যখন এই ম্যাথ গুলা যখন জানবেন, একটা এই ইন এ প্র্যাকটিক্যাল লাইফেই একটা ব্যক্তির ট্যাক্স ফাইল করতে আপনার শুধু বেতন খাতে যদি থাকে আর টুকটাক কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে, টুকটাক আছে, সব খাতে নাই, তাতেও 1 ঘন্টা লেগে যাবে। আমি বুঝাইতে পারছি ভাই? তো সেক্ষেত্রে তো আপনার ফুল একটা ম্যাথ কখনোই আসবে না। কিন্তু আসবে কি? হয়তোবা বেতন খাতে আয়টা আসবে। আসবে কি? ওই যে কিছু ইনকাম সে বের করে দিল, আ টোটাল ট্যাক্সেবল ইনকামটাই সে বের করে দিল। আপনাকে বলবে স্ল্যাব অনুযায়ী কি করতে? ক্যালকুলেশন করতে। যে নেট ট্যাক্স কত? আপনাকে ট্যাক্সেবল ইনকামটা বের করে দিল, আপনার বের করতে হবে নেট ট্যাক্স কত? কোয়েশ্চেনের টেকনিক গুলো বুঝতে পেরেছেন ভাই? এই যে স্ক্রিনে একটা স্ল্যাব দেখা যাচ্ছে না, যে ৩,৭৫,০০০ পর্যন্ত 0, ৩,০০,০০০ পর্যন্ত 10%, পরবর্তী 4,০০,০০০ পর্যন্ত 15%। আপনার কোশ্চেন আসবে এই স্টাইলে। আপনাকে বলে দেওয়া হবে যে মিস্টার রহিমের ট্যাক্সেবল ইনকাম 10,৭৫,০০০ টাকা। হ্যাঁ? আপনি তার ট্যাক্স ক্যালকুলেশন করুন। তখন আপনার কি করতে হবে? সরাসরি এই স্ল্যাবে ফেলাইয়া আপনার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছেন? জি। বাট আমরা নিজেরা প্রিপারেশনটা নিব কি? যাতে আমরা ওই ট্যাক্সেবল ইনকামটাও যাতে আমরা ক্যালকুলেট করতে পারি এবং নেট ট্যাক্সটাও যাতে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের পরীক্ষায় যেভাবেই আসুক আমরা সেটাও পারবো। আরেকটা কথা আমি বলেছিলাম শুরুতেই যে ভাই, আমরা এখানে কোর্স করতেছি, রাইট? ফুললি অ্যাক্টের উপরে শুধু আইটিপি এক্সাম দিচ্ছি, শুধু এক্সাম ওরিয়েন্টেড যদি করি আপনারা লুজার হবেন। মানে এটা পাস করা, টু বি অনেস্টলি, মানে এটা কঠিন কিছু না। হ্যাঁ? আপনারা বিবিএ পাস করে এসেছেন, এমবিএ পাস করে এসেছেন, ডিগ্রি পাস করে এসেছেন। তাহলে এই যে শুধু 80 মার্কের 100 মার্কের একটা এক্সাম, এটা আসলে ওই তুলনায় কিচ্ছু না। বাট আপনার কি করতে হবে, যখন আপনি প্র্যাকটিস লাইফে যাবেন, আপনি পাস করলেন, আপনি অ্যাক্ট ভালোভাবে জানেন না, আপনি ক্লায়েন্ট পাবেন না। আর এইটা এই এই কাজটা যে যার জায়গা থেকেই করতেছি, আমরা একটা বাড়তি আয়ের উদ্দেশ্যে করতেছি, একটা রিকগনিশন এর জন্য আমরা এই আইটিপি সার্টিফিকেশনটা করছি। তাই না? সো এই ক্ষেত্রে আমাদের ইন ডিটেইলসটা জানতে হবে। হ্যাঁ? আমরা যাতে যে সময় প্র্যাকটিস করব আমরা ফোকাস দিব ইন ডিটেইলস। হ্যাঁ, কেউ একজন বলছিলেন কিছু। কেউ কিছু বলছিলেন? না, আমি কিছু আচ্ছা। তাহলে আমরা একটা আজকে যে কাজটা করি, আপনাদের লাস্ট ক্লাসে যদি কারো কোনো মানে লাস্ট ক্লাস থেকে এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে প্র্যাকটিসে, সেইটা আপনারা উত্থাপন করবেন। আমরা সেটা সলিউশনে যাব। আদারওয়াইজ আমি কিছু আপনাদের আজকে ম্যাথ করাবো। জি, আপনি ম্যাথে যেতে পারেন। আচ্ছা। আমরা ইনকাম ট্যাক্স পরিপত্রের একটা ম্যাথ করি। আ তাহলে যেটা হবে, আমরা আজকের ওই যে মূলধনী আয় সম্পর্কে আমরা একটু ক্লিয়ার কনসেপ্ট পাবো। দেন আমরা নির্দেশিকায় প্রচুর ম্যাথ আছে। আমরা ওখান থেকেও ম্যাথ করব। বাট আমার পরিপত্রে একটা ম্যাথ দেখলাম। আমার কাছে মনে হলো যে এটা আপনাদের আজকের ক্লাসের সাথে রিলেটেড। স্যার এই নির্দেশিকার পিডিএফটা কি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে স্যার? অবশ্যই দেওয়া হয়েছে। তারপরে আজকে ক্লাসের শেষে আমি আবার দিয়ে রাখবো। এই যে নির্দেশিকা, এটা হলো নির্দেশিকা, আমরা দিয়ে রাখবো আজকে। নির্দেশিকায় প্রচুর ম্যাথ আছে।
এই যে আজকে যে আমরা মূলধনী আয় নিয়ে আলোচনা করেছিলাম, মূলধনী আয়ে কি হয়েছে, এই যে সপ্তম তফসিলের কিছু সংশোধন হয়েছে। এটা আমরা কোথায় পাবো? ওই যে মূলধনী আয়ের এই যে পরিপত্রতে পাইলাম। হ্যাঁ, আয়কর আইন 2023-এর সপ্তম তফসিলের কি হয়েছে, সংশোধন হয়েছে। দেখছেন? এই জিনিসটা আমরা একটু দেখে নেব, তাহলে আমরা কি করতে পারবো, মূলধনী আয়টা রিলেট করতে পারবো। হ্যাঁ? আমরা একবার দেখি যে এখানে কি কি আছে। কি বলছে, কোম্পানি, ব্যক্তি সংঘ ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপর 15% ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এরপরে কোম্পানি, ব্যক্তি সংঘ, ট্রাস্ট ব্যতীত অন্যান্য স্টক এক্সচেঞ্জ, এটাও 15%। কোম্পানি, ব্যক্তি সংঘ, ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জ তালিকা। আচ্ছা, এগুলো কি আপনারা বুঝতেছেন কেউ, নাকি ভাষাগুলো কঠিন লাগতেছে? এই যে কোম্পানি, ব্যক্তি সংঘ, ট্রাস্ট কর্তৃক অর্জিত, না বুঝলে বলবেন প্লিজ। তো ব্যাখ্যা করে দেন তাহলে একটু। হ্যাঁ, এখানে কোম্পানি বলতে আমরা ওই যে বললাম না, ট্যাক্স পেয়ারের ভিতরে কয় ধরনের, দুই ধরনের, একটা হলো কর্পোরেট ট্যাক্স আর একটা হলো ইন্ডিভিজুয়াল ট্যাক্স। হ্যাঁ, কোম্পানি ট্যাক্স আর একটা হলো ইন্ডিভিজুয়াল ট্যাক্স। ইন্ডিভিজুয়াল ট্যাক্সটাই হলো আসলে কি, ব্যক্তি সংঘ ও ট্রাস্টের। হ্যাঁ, ব্যক্তি সংঘ ও ট্রাস্ট এগুলো হলো কি আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্সের আওতায়। বুঝতে পেরেছেন? আর কোম্পানি তো কোম্পানি। এখন ইন্ডিভিজুয়াল ও ট্রাস্ট মানে কি, যেমন আপনার প্রভিডেন্ট ফান্ড, রাইট? প্রভিডেন্ট ফান্ড কি, এটা একটা ট্রাস্ট না ভাই? Trust. একটা ট্রাস্ট। এই প্রভিডেন্ট ফান্ডের যে ট্যাক্স ক্যালকুলেশন হবে, এটা হবে কিসের উপর ভিত্তি করে, এই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের যে ডেট, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের যে আইন, এই আইন অনুযায়ী। আর কোম্পানির উপরে যে ট্যাক্স ক্যালকুলেশনটা হবে, এটা হবে কোম্পানির যে রেট দেওয়া থাকবে ওই অনুযায়ী। কোম্পানির যে ট্যাক্সের যে ডেট দেওয়া থাকবে ওই ডেট অনুযায়ী। মানে কি, আমরা ব্যক্তি সংঘ এবং ট্রাস্ট কর্তৃকের যে কর দিবস কত তারিখ আমরা জানি? আমাদের কিন্তু টিকা থাকতে পারে কর দিবস নিয়ে। আমরা একটু নোট ডাউন করি, যদি খাতা কলম সবার কাছে থাকে প্লিজ। 30 নভেম্বর হলো আমার কর দিবস, মনে থাকবে? 30 নভেম্বর। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে কত, 30 নভেম্বর হলো কর দিবস। আমরা এটা একটু নোট ডাউন করি প্লিজ, কর দিবসটা। করেছি কেউ? জি স্যার। হ্যাঁ, করেছি। কি লিখেছেন? 30শে নভেম্বর জাতীয় কর দিবস। 30শে নভেম্বর হলো জাতীয় জাতীয় না, কর। জাতীয় না, এটা হলো ব্যক্তি ট্রাস্টের কর দিবস। জাতীয় হলো তো সবার বুঝায়, কোম্পানি তো আলাদা। ও, আমি সেটাই বলেছি যে ব্যক্তি ও ট্রাস্ট এদের হলো কত, 30 নভেম্বর। আর কোম্পানির ক্ষেত্রে কবে? কোম্পানির হলো, কোম্পানির আইনটা কি, কোম্পানির হলো যখন তার কাট অফ ডেট শেষ হবে, মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের কাট অফ ডেট মানে কি, 30শে জুন, রাইট? যখন এটা শেষ হবে, সেই শেষ হওয়ার পর থেকে নবম মাসের 15তম দিন, নবম মাসের 15তম দিন, তাহলে নবম মাস কবে পড়ে, মার্চ মাস, মার্চের 15 তারিখ। বুঝতে পেরেছেন? আপনারা দেখবেন যে 30 নভেম্বরের দিকে সবাই ট্যাক্স রিটার্ন করতে চায়, যে 30 নভেম্বর লাস্ট ডেট, লাস্ট ডেট। তার মানে কি, 30 নভেম্বর হলো আমার কর দিবস, ব্যক্তি পর্যায়ের কি ভাই, এটা কর দিবস। এরপরে কি করে সরকার, এটা আলাদা গেজেটের মাধ্যমে, আলাদা নোটিশের মাধ্যমে সে ডেটটাকে এক্সটেনশন করে, যে হ্যাঁ যাও 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলাম, 15 জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এটা এনবিআর তার ক্ষমতা বলে বিভিন্ন টাইমে সে তার প্রয়োজন অনুযায়ী ডেটটা বাড়ায়। কিন্তু কর দিবস কোনটা, কর দিবস হলো আসলে আমার 30 নভেম্বর। বুঝতে পেরেছেন? এটা কিসের জন্য? ব্যক্তি সংঘ ও ট্রাস্টের জন্য। হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে। আর কোম্পানির জন্য কি বললাম, কোম্পানির হলো যখন তার আয় বর্ষ শেষ হবে। কি বর্ষ শেষ হবে ভাই? আয় বর্ষ। একটা আয় বর্ষ আর একটা হলো কর বর্ষ। হ্যাঁ, আপনারা একটু নোট নেন, আয় বর্ষ, কর বর্ষ, কর দিবস, এই তিনটা থেকে আপনারা আর একটা হলো নিবাসী, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল। আয় বর্ষ, কর বর্ষ, কর দিবস। নিবাসী হচ্ছে মানে যারা এই দেশে থাকে না, তারাই তো? হ্যাঁ, রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়ালের যে ব্যাপারটা। আচ্ছা, যারা থাকে না তারা হলো নিবাসী। আর এনারা হচ্ছে যারা ব্যবসা ইনভেস্ট করছে বাংলাদেশে,
এবার ওইখান থেকে যে মানে করটা নেওয়া হয় ওইটাই হচ্ছে নিবাসী কর বলে। না, আমরা আলোচনা করব, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো একটা নির্দিষ্ট ডেট আছে, এই ডেটের বাইরে যদি সে বাহিরে থাকে, আমাদের নিবাসী, এই যে এইটা দেখেন, নিবাসী অর্থ কি? নিবাসী অর্থ হলো কোনো আয় বর্ষে কোনো ব্যক্তি যদি নিম্নবর্তিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করেন, কিরকম? যেমন ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম 183 দিন, কতদিন? বা 183 183 days যদি থাকে, তাহলে সে কি হয়ে যাবে? নিবাসী হবে। নিবাসী মানে রেসিডেন্সিয়াল হবে। হ্যাঁ, সেটা ধারাবাহিকভাবেও হতে পারে অথবা গ্যাপে গ্যাপেও হতে পারে, কিন্তু ওই সংশ্লিষ্ট আয় বর্ষেই হতে হবে। মানে ওই 12 মাসের ভিতরে, 12 মাসে কতদিন? 300, 183 না 12 মাসে হলো 365 দিন, right? 365 দিন, 163 দিন, 83 দিন থাকতে হবে। 365 দিনের ভিতরে সে যদি 183 দিন স্টে করে, তাহলেই সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে সে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। আরেকটা কি আছে? উক্ত আয় বর্ষে সে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে 90 দিন রয়েছে। কয়দিন? 90 দিন। মানে একটু বোঝার চেষ্টা করেন, প্রথম যে অপশনটা বলেছি এটা হলো তাকে কয়দিন থাকতে হবে? এক বছরে 183 দিন। এই 183 দিন যদি সে থাকে, তাহলে তার আর অন্য কোনো ক্রাইটেরিয়া কাজ করবে না। 183 দিন থাকলেই সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে সে তার ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। বাট আরেকটা হলো সে 183 দিন নাই, তাহলে সে ওই বর্ষে 90 দিন, মিনিমাম কতদিন? 90 দিন বা তার বেশি যদি থাকে, এবং তার পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে মোট 365 দিন হয়, তাহলেই সে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। একটু কঠিন লাগতেছে, তাই না? আমি যদি আরেকটু সহজ করে বলি, ব্যাপারটা হলো আপনার প্রথম স্ল্যাবটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট? প্রথম পয়েন্টটা কি? যে 1 বছরের ভিতরে নাই 183 নাই দিন থাকতে হবে। দ্বিতীয়টা নিয়ে একটু কনফিউশন। দ্বিতীয়টায় বললাম যে প্রথমটা ক্রাইটেরিয়া কেউ মিট করতে পারে না। মনে করেন 100 দিন ছিল, কোনো একজন 100 দিন ছিল, রাইট? তাহলে এই ভদ্রলোক যে 100 দিন বাংলাদেশে ছিল, সে তো নন রেসিডেন্টে পড়ে না, রাইট? মানে রেসিডেন্সিয়াল পড়ে না, নিবাসীতে সে অন্তর্ভুক্ত হতে পারে না। এখন বলা হয়েছে এইটা যে শুধু তুমি যদি কেউ 100 দিন থাকে, মানে মিনিমাম 90 দিন যদি হয় এক বছরে, মানে 100 হইতে পারে, 80 হইতে পারে, এরকম যে যে যতদিনই হয়, যদি সে গত 4 বছরে টোটাল 365 দিন কভার করতে পারে, তাহলেও সে রেসিডেন্ট হবে। বুঝছেন? স্যার এই যে অব্যাহতি জি। পূর্ববর্তী 4 বছরে, এটা বুঝলাম না। অব্যবহৃত পূর্ববর্তী 4 বছর মানে হলো এই যে প্রথম, এখন যে একটা বছর চলতেছে না, স্যার এই বছর সহ পূর্ববর্তী 4 বছরের মধ্যে, মানে কন্টিনিউয়াস 4টা বছর। এখন মনে করেন কত চলতেছে আমার আয় বর্ষ? 25-26, রাইট? জি স্যার। এর আগের বছর কত ছিল? 24-25। তার আগের বছর ছিল 23-24। তার আগের বছর 22-23। তাহলে আমরা যদি বলি 22-23, 23-24, 24-25 এবং 25-26, আর নাই এইটার এই যে 22-23 বলতেছি, এটার মানে বুঝতেছেন? মানে হলো 1 জুলাই, 1 জুলাই 2022 থেকে 30 জুন 2023 পর্যন্ত, জুলাই টু জুন। ওকে, তাহলে এটা শুরু হয় কোথা থেকে? 1 জুলাই থেকে। 22-23 মানে 1 জুলাই 2022 থেকে 30 জুন 2023। ক্লিয়ার? আবার 23-24 মানে কি? 1 জুলাই 2023 থেকে 30 জুন 24। আই থিংক ইউ আর নাও ক্লিয়ার যে এইরকম যে 4 বছরে মোট 365 দিন কভার করতে পারবে। কিন্তু প্রথম মানে এই যে 25-26-এ
অবশ্যই কি হতে হবে, 90 দিন মিনিমাম হতে হবে। এইটা যদি হয় তাহলেই সে কি করতে পারবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে মানে নিবাসী স্ট্যাটাসে সে তার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? মনে করেন এক এখন কর foreigner, বর্ষ চলে কত? হ্যাঁ, বলেন। এখন কি কর বর্ষ 25-26 চলে নাকি আয় বর্ষ 25-26 চলে? আয় বর্ষ, আয় বর্ষ। আয় বর্ষ 25, পর বর্ষ হবে 26-27 না স্যার? আয় বর্ষ চলে এখন। 25-26 এটা হলো আয় বর্ষ, আর কর বর্ষ হলো 26-27। আচ্ছা স্যার, এই আয় বর্ষ তো এই যে 30শে জুলাইতে শেষ হয়ে যাবে তাই না? 30শে জুনে, জুলাই না, জুনে 30 জুনে আচ্ছা, মানে এই 25-26 আয় বর্ষটা হচ্ছে 30 জুনে শেষ হবে। রাইট। মানে কি, এরপর হচ্ছে এই কর বছরে বর্ষ যত শুরু হবে আপনি না স্যার? আয় করলেন, রাইট, এই বছরে আপনি যতটা আয় করলেন এর অ্যাসেসমেন্টটা হবে কর বর্ষে। তাহলে কর বর্ষ কত, 26-27। কর বর্ষের শুরুটা কত তারিখ থেকে স্যার? ওই যে 30শে জুনের পর? হ্যাঁ, 1 জুলাই থেকে শুরু, 1 জুলাই থেকে শুরু। কেউ না বুঝলে আবার বলেন, আমি ক্লিয়ার করব। আমি আরেকবার বলবো। জি বলেন। ওকে। মনে করেন যে একজন বিদেশি, রাইট, আপনার ক্লায়েন্ট একজন বিদেশি, রাইট, ও মনে করেন আপনার কি বলবো, হয়তো বা ফ্রান্সে থাকে বা ইউএসএ তে থাকে, মানে ও ইউএস এর ক্লায়েন্ট, হ্যাঁ, কিন্তু ও বাংলাদেশে কোনো না কোনো কারণে আপনার কোম্পানিতেই জব করে বা আরেকটা কোম্পানিতে, যে কোনো একটা XYZ কোম্পানিতে জব করে, হ্যাঁ। এখন উনি তো বাংলাদেশে যেহেতু আয় করে, ওনাকে বাংলাদেশে ট্যাক্স দিতে হবে, রাইট। আমরা যারা জি স্যার। বিদেশে থাকি, বিদেশে যাই, যারা প্রবাসী, তারা কিন্তু ওই দেশে ট্যাক্স দেয়, জানেন তো। আবার জি স্যার। বাংলাদেশে যদি কেউ আসে, সে কিন্তু বাংলাদেশে তাকে ট্যাক্স দিতে হয়। ফরেনার যদি বাংলাদেশে এসে কাজ করে, তাকে কি বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না? দিতে হবে। সো সে কি করছে, আপনাদের ভিতর থেকে কোনো একজনকে আপনাকে হায়ার করেছে যে ভাই আপনি আমার ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দিবেন, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট। এখন উনি তো একজন ফরেইনার, রাইট, বিদেশি। ট্যাক্স ক্যালকুলেশনটা হয় কয় ভাবে, দুই ভাবে। একটা হলো নিবাসী স্ট্যাটাসে, আর একটা হলো অনিবাসী, মানে হলো একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে হিসাবে ক্যালকুলেট হয়, আর একটা হলো নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে ক্যালকুলেট হয়। তাহলে তার স্ট্যাটাসটা রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল হবে, এটা আমরা নির্ধারণ করতে পারবো কিভাবে? তার বাংলাদেশে অবস্থানরত কতদিন ছিল, তখন আমার সেই ফরেনারকে বলতে হবে কি, আমাকে যখন সে তার ব্যাংক স্টেটমেন্ট দিল, সে তার টিন দিল, রাইট, সে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিল, এখন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তার জন্য। সো তখন তাকে আপনি কি বলবেন, যে আপনি বাংলাদেশে কতদিন ছিলেন এই অর্থ বছরে। যদি দেখেন যে এই অর্থ বছরে সে 183 দিন ছিল, তাহলে আপনি তারটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আপনি তার ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলবেন, অন্য কোনো ক্রাইটেরিয়া দেখতে হবে না। যদি দেখেন যে না, সে 100 দিন ছিল, তাহলে তো প্রথম ক্রাইটেরিয়াটা সে মিট করতে পারে নাই, তাহলে তার ট্যাক্সটা কি আসলে নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যাবে কি না, এটা চেক করার জন্য আরেকটা শর্ত দিয়েছে। শর্ত কি, যে তার ওই পার্টিকুলার ইয়ারে কমপক্ষে হতে হবে কতদিন, সর্বমোট সমষ্টিগতভাবে 90 দিন, মিনিমাম 90 দিন হতে হবে। এবং শুধু 90 দিন হলেই চলবে না, টোটাল 4 বছরের মধ্যে সমষ্টিগতভাবে 365 দিন হতে হবে। হতে পারে তার আগের বছর সে 200 দিন ছিল, এই বছরে 100 দিন ছিল, তার আগের বছর 2 দিন ছিল, তার আগের বছর আবার 50 দিন ছিল। সব মিলে গড়ে পড়তায় দেখা গেল 365 তাকে মিলাইতে হবে।
আমি কি বুঝাইতে পারছি এবার আপনাদেরকে? এখন তো বোঝার কথা আপনাদের, নাকি বুঝেন নাই এমন কেউ আছেন? বুঝতে পারছি। তাহলে মেইন বেসিক হলো আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, নিবাসীর আলোচনায় চলে আসলাম ম্যাথ করাইতে গিয়ে, বাট ফ্যাক্ট হলো আপনার এই নিবাসী, আয় বর্ষ, কর বর্ষ আর কর দিবস, এ থেকে আপনি কোশ্চেন পাবেন পাবেন পাবেন। বুঝতে পেরেছেন? এই যে কয়টা পয়েন্ট বললাম, এখান থেকে আপনি 5 মার্কের কোশ্চেন পান, 4 মার্কের পান আর 2 মার্কের পান, আপনি কোশ্চেন পাবেন, এটা আপনি 200% শিওর থাকেন। যে কোনো একটা অথবা দুইটাও থাকতে পারে, বাট যে কোনো একটা টপিক এখান থেকে আপনার থাকবেই। ওকে, আপনারা নোট নিয়েছেন? নিবাসী, আয় বর্ষ, কর বর্ষ, আর হলো কি আরেকটা কি বললাম? কর আয় দিবস, বর্ষ, কর দি- নিবাসী আর দিবস। কর দিবস, এই কয়টা থেকে আপনি কনফার্ম থাকেন কোশ্চেন পাবেন। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, দেখবেন বইয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, রাইট? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এর সাথে মিল আছে কিনা। কোনো না কোনো বছরে দেখবেন যে এই কোশ্চেনের হয় টিকা আকারে আসছে, নতুবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসছে। হ্যাঁ, স্যার এই কোশ্চেন গুলো কি রিপিট হয় বিগত? হ্যাঁ, রিপিট বলতে কি আপনার মনে করেন ইসে ওরে কি বলে, 2024-এ যেটা 17-তে যেটা আসছে 24-এ সেটা আসবে না, এরকম কিছু না। হ্যাঁ, আবার আপনি যদি দেখেন যে 2017-র কোশ্চেন আর যদি 2000 ওটা হয়েছিল মেবি 11 নর 12-তে, হ্যাঁ, ওই ওইটার যদি কোশ্চেনের সাথে দেখেন তাহলে দেখবেন কিছু কিছু জিনিস আপনার মিল আছে। হ্যাঁ, আবার 17 আর 24-এর সাথে কোনো কিছুই মিল নাই। বাট আপনি এখান থেকে এই যে যে পয়েন্ট গুলা বললাম, মানে এরকম তো আসলে কোশ্চেন প্যাটার্নে কোনো কিছু থাকে না যে গতবার যেটা আসছে এবার সেটা আসতেই পারবে না, এরকম আসলে কোশ্চেনের কোনো ক্রাইটেরিয়া বা গাইডলাইন দেওয়া নাই। হ্যাঁ, যেগুলা আপনার ইম্পর্টেন্ট, যেগুলা সম্পর্কে মনে করবে যে একজন আইটিপি, একজন আয়কর আইনজীবীর এই সমস্ত কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকা দরকার, সেইগুলোই আপনার পরীক্ষায় আসবে। এখন মনে করেন কর দিবস, এটা কি ইম্পর্টেন্ট নয় বলেন? একজন আয়কর আইনজীবী সে জানবে না যে কর দিবস কবে? নিবাসী কি, এটা কি একজন হ্যাঁ, আয়কর আইনজীবী জানবে না? হ্যাঁ, অবশ্যই, জানা দরকার অবশ্য। অবশ্যই জানতে হবে। তো সেই কারণে এই কোশ্চেন গুলোই আপনার ঘুরিয়ে পিছিয়ে থাকবে। হ্যাঁ, এমনও আছে আমি যে কয়টা বলেছি আপনার কয়টাই চলে আসছে। তার মানে কি আসলে কি আমি কোশ্চেন করেছি ব্যাপারটা তা না। মেইন হলো এই পয়েন্ট গুলো কি, এই পয়েন্ট গুলো কি পয়েন্ট, একটা আয়কর আইনজীবীর জন্য এই পয়েন্ট গুলো খুবই কি পয়েন্ট। হ্যাঁ, তখন এই জিনিসগুলাই আপনার ঘুরিয়ে ফিরিয়ে আপনার বিভিন্ন ভাবে আপনার এক্সামে আসবে। এবারে আমরা চলে যাই যে একটা ম্যাথ করাইতে চাইছিলাম পরিপত্র থেকে, সেইখানে যাই। আচ্ছা, তার আগে এখানে এই যে যে চেঞ্জেস গুলো এই কোম্পানি এবং ব্যক্তিসংঘ ট্রাস্ট নিয়ে আলোচনা করতে এতদূর চলে আসছি। এইখানে একটা বিষয় আছে, এটা দেখবেন যে যে ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক কি 5 বছরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয়, সেক্ষেত্রে এরূপ মূলধনী আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং মোট আয়ের উপর নিয়মিত হারে ট্যাক্স ক্যালকুলেশন হবে। যেই ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির 5 বছর অতিক্রান্ত হবার পর পরিসম্পদ হস্তান্তর হয়, সেক্ষেত্রে এরূপ মূলধনী আয়ের হবে 15%। এই জিনিসটা কেউ বুঝছেন? না স্যার, বুঝিনি স্যার। এখানে বলা হয়েছে যে কোম্পানি, ব্যক্তি সংঘ এবং ট্রাস্ট, এইটা ব্যতীত অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয় ব্যতীত, মানে হলো এই কোম্পানি, ব্যক্তিসংঘ, ট্রাস্ট ও অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয় ছাড়া। এখন এটা দিয়ে আবার কেউ ভুল ব্যাখ্যা
বুঝছেন না যে কোম্পানি ব্যক্তিগত ও ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জ, করদাতার ভিতরে থাকেই তো এই দুই ধরনের করদাতা, কোম্পানি, ব্যক্তি সংঘ ও ট্রাস্ট, রাইট? ব্যক্তি মালিকানার যেগুলো থাকে, ব্যক্তির ভিতরে যেটা থাকে, এবং অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জে যে তালিকাভুক্ত কোম্পানি, তাদের কি থাকে? স্টক এক্সচেঞ্জে তালিকা, মানে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে জানি, পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে জানি, রাইট ভাই? প্রাইভেট জি। পাবলিক কেউ আমরা শুনেছি? শুনেন। প্রাইভেট এবং পাবলিকের ভিতরে পার্থক্য হলো এই যে পাবলিক লিমিটেড কোম্পানি কি, এটা হলো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি, রাইট? মানে কি তাদের শেয়ার আপনি চাইলে আপনিও কিনতে পারবেন। মনে করেন আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দিলাম, হ্যাঁ, আমি আর মনে করেন এখানে আছে ফারুক বা প্রবীর, এরা তিনজন মিলে আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দিলাম, ওকে? এখন এখানে কিন্তু ইফতেখার, প্রিন্স, যারা আছেন অন্যান্য, আপনারা চাইলেই আমাদের এখান থেকে শেয়ার কিনতে পারবেন না, এর মালিকানা আমাদের তিনজন আছে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হলো কি, আমরা এই তিনজন মালিক, আমরা এই তিনজন আমরা প্রতিষ্ঠা করেছি কোম্পানি, কিন্তু আমরা পাবলিক লিমিটেড হিসেবে পরবর্তীতে ইনভেস্টমেন্ট হয়েছি। তার মানে হলো পাবলিক লিমিটেডে যাওয়ার মানেই হলো আমার স্টক এক্সচেঞ্জে কি হতে হবে? ইনভেস্টমেন্ট হতে হবে, তালিকাভুক্ত হবে। সেই তালিকাভুক্ত হতে হলে আপনার কি করতে পারবে? এখন প্রিন্সও তার ওখান থেকে শেয়ার কিনতে পারবে, মানে তার শেয়ার বাহিরে ওপেন রাখতে হবে যে পাবলিক এই কোম্পানির শেয়ার কিনতে পারবে। তাহলে এখন প্রিন্স, ইফতেখার, অন্যান্য যারা আছেন, এরা সবাই কি করতে পারবে? ওই কোম্পানিরও শেয়ার কিনতে পারবে, রাইট? পাবলিক আর প্রাইভেট কোম্পানি বুঝছেন ভাই আপনারা? কোনো একজন বলেন না বুঝলে। জি ভাই, বুঝছি। তো সেক্ষেত্রে এই যে মূলধনী পরিসম্পদ অর্জন যদি হয় বা প্রাপ্তির অনধিক 5 বছরের মধ্যে, মানে কি কয় বছরের মধ্যে? 5 বছরের মধ্যে যদি হস্তান্তরিত হয়, এরূপ মূলধনী আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। মানে 5 বছরের ভিতরে যদি হয়ে থাকে, কয় বছরের মধ্যে? 5 বছরের ভিতরে। মূলধনী আয়টা যদি কয় বছরের ভিতরে হয়? 5 বছরের ভিতরে হয়, তাহলে তার উপর নিয়মিত যে ট্যাক্স ক্যালকুলেশন, এইটা হবে। আর যেই ক্ষেত্রে 5 বছর অতিক্রান্ত হবার পর পরিসম্পদ হস্তান্তর হয়, এরূপ মূলধনী আয়ের 15% আপনার হারে ট্যাক্স ক্যালকুলেট হবে। আমি যদি সহজ ভাষায় বলি, মনে করেন আপনি একটা মূলধনী সম্পদ অর্জন করেছেন, সেটা 5 বছর হয়ে গেছে। কয় বছর হয়েছে ভাই? 5 বছর। যদি 5 বছর হয়ে থাকে, এর পরে যদি আপনার আয় হয়, তাহলে তার উপরে মূলধনী আয়ের কত পার্সেন্ট দিতে হবে? 15% দিতে হবে। আর যদি এই 5 বছর কমপ্লিট না হয়, তার আগেই আপনার আয়টা আপনি পেয়ে যান, তাহলে এটা মোট আয়ের সাথে যুক্ত হবে এবং নিয়মিত হারে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। আচ্ছা, আমরা একটু ম্যাথে যাই, তারপর হয়তো আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। দফা ক ও গয়ে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি কর্তৃক কোনো জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে উক্ত গৃহীত অতিরিক্ত অর্থ মূলধনী আয় হিসেবে গণ্য হবে। যেটা আমরা অলরেডি আমরা কিন্তু ক্লিয়ার বলেছিলাম যে আমি 2 লাখ টাকায় জমি কিনেছিলাম, রাইট? বুঝছেন ব্যাপারটা? 3 লাখ টাকায় বিক্রি করেছি, তাহলে আমার মূলধনী আয় কত ভাই? 1 লক্ষ টাকা। ক্লিয়ার? তো এরূপ মূলধনী আয়ের বলছে যে তফসিল অনুচ্ছেদ 1 এর কর হার অনুসারে কর প্রদান করতে হবে। তবে শর্ত থাকে, দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ ব্যাংক বিবরণী সমূহ আপনার প্রমাণাদি দ্বারা অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে। এটা 25-26 কর হইতে প্রযোজ্য হবে। সো এইটার একটা উদাহরণ আমরা দেখি। উদাহরণটা দেখলে আমরা হাতে কলমে আমরা শিখে যাব। সবাই আমরা লেখি।
যাদের খাতা কলম আশা করি প্রত্যেকেরই আছে, সবাই একটু লেখেন আপনার ফুল অঙ্কটা পরিপত্র নির্দেশিকার এটা পরিপত্র থেকে দেখাচ্ছি। কত নম্বর, এটা কত নম্বর রমেশের? উদাহরণ 23 পেজ নাম্বার 83, 82 নাম্বার পেজের নিচে গেলেই পাবেন পিডিএফ এর যে পেজ নাম্বার। না আমার কাছে তো বই, না হ্যাঁ আমার কাছে তো বই এভাবে মিলবে না আর কি। আচ্ছা, কোথায় আসবো? আপনার হলো উদাহরণ 23-এ যান, এটা হলো আপনি 60 নাম্বার ইসে যান, আয়কর আইন 2023-এর 7ম তফসিলের সংশোধনে। হ্যাঁ পেয়েছি। বুঝছেন না? ওকে, তাহলে আসেন যে এখানে কি বলছে দেখি, যে মিস সমৃতা মজুমদার ঢাকার আগারগাঁও থানার বাসিন্দা, 24-25 আয়বর্ষে মানে 24-25 বছরে সে ভাড়া হইতে মোট আয় করছে কত টাকা? 10 লক্ষ টাকা। হ্যাঁ, আপনাদের এত কিছু লিখতে হবে না, সবাই একটু খাতা কলমে লেখেন ভাড়া হইতে আয় 10 লক্ষ টাকা, এতটুকু লেখেন প্লিজ। কি পয়েন্ট গুলা লেখেন, ভাড়া হইতে আয় 10 লাখ টাকা। লিখেছেন? জি লিখেছি। এরপরে আছে 23 জুন 2025 তারিখে তিনি গুলশান এলাকায় 5 কাঠার একটি বাণিজ্যিক প্লট সাব কবলা দলিল মূল্যে বিক্রয় করেন। কবে? 23 জুন 25-এ। তার মানে কি 30 জুন 25-এর ভিতরেই তার এই কাজটা হয়েছে, রাইট? তার আয় বর্ষেই তো কাজটা হয়েছে 23 জুন, মানে কি 30 জুন 25 পর্যন্ত তো একটা আয় বর্ষ, রাইট? ভাইরা একটু কথা বলবেন। জি আমি এই তারিখের কথা বললাম এই কারণে, এমনও হইতে পারে আপনাদের এক্সামে আয় বর্ষের বাইরের একটা তারিখ দিয়ে দিল, একটা লাইন দিয়ে দিল, যারা এই তারিখটা খেয়াল করবো না তারা ওটা আয়ের সাথে ক্যালকুলেশন করে ফেলবো, আপনার অঙ্কটা ভুল। খুব সহজ একটা অঙ্ক দিবে, কিন্তু একটা লাইন আপনাকে কনফিউশন করার জন্য কি করলো, একটা পরবর্তী ফিসক্যাল ইয়ারের লাইন দিয়ে দিল যে অমুক তারিখে তার এত টাকা আয় হলো, তাইলে তো উক্ত আয় বর্ষে কিন্তু তার সেই ট্যাক্সটা ক্যালকুলেশন হবে না। বুঝতে পেরেছেন? এর জন্য আমি বলেছি যে কি পয়েন্ট গুলো, তার মানে কি 23 জুন তারিখ, এই তারিখটাও কি আমার একটা কি পয়েন্ট। ওকে, গুলশান এলাকায় 5 কাঠার একটা বাণিজ্যিক প্লট তিনি বিক্রয় করেন, যার দলিলে উল্লেখিত হস্তান্তর মূল্য ছিল 5 কোটি টাকা। তাহলে সে বিক্রি করছে কত টাকায়? 5 কোটি টাকায়। লেখেন যে জমির বিক্রয় মূল্য মানে হস্তান্তর মূল্য 5 কোটি টাকা। লেখেন, এইটা লেখেন দলিলে। সাব কবলা কি? সাব কবলা মানে রেজিস্টার করা, রেজিস্ট্রি করা। কেউ যদি জমি কেনে তাহলে আমরা বলি না যে রেজিস্ট্রি করছেন, সেই রেজিস্ট্রি করাটাকে কি বলা হয়? সাব কবলা। বুঝছেন? কত লিখবো? 4,75,00,000। 5 কোটি লিখতে বলেছি। হ্যাঁ, আমরা কিন্তু অঙ্ক করতেছি না, মানে অঙ্কের কি পয়েন্ট গুলা নিচ্ছি। হ্যাঁ, হুম। আমরা কি পয়েন্ট নিয়েছি? প্রথমে যে ভাড়া হইতে আয় 10 লাখ টাকা, তারপরে একটা কি পয়েন্ট নিয়েছি যে 23 জুন 2025-এ সে একটা বিক্রি করে তার মূলধনী সম্পদ, এবং যার দলিলে ভ্যালু ছিল 5 কোটি টাকা, এতটুকু আমরা লিখেছি, রাইট? জি, জি। এবার দেখতেছি দলিল মূল্যের বাইরে করদাতা প্লট বিক্রয় বাবদ ব্যাংক মাধ্যমে আরো 2 কোটি টাকা নিয়েছেন। মানে কি, আমরা যখন এই জমি কেনা বেচা করি তখন কি করে, একটা নির্ধারিত রেট আছে, ওর উপরে ট্যাক্স হয়, আবার তার চেয়েও বেশি দামেও বিক্রি করা হয়, তখন বলা হয় যে আচ্ছা দলিলে যেহেতু বেশি দিলে একটু ট্যাক্সটা বেশি আসে, ভাই আপনি দলিল মূল্য একটু কমায় দেন, বা ওই এলাকায় যে রেটে আছে ওই রেটই দিতে হয় তাকে। বুঝতে পেরেছেন? তার বেশি দেওয়ার সুযোগ থাকে না। তো এর এর জন্য তার ব্যাংকে আরো সে 2 কোটি টাকা প্রাপ্ত হয়। তার মানে যেটা আমরা বুঝাতে চাচ্ছি যে আসলে সে এই জমিটা বাবদ 7 কোটি টাকা পাইছে। বুঝতে পারছেন কি পয়েন্টটা কোথায়? সে টাকা পাইছে কত কোটি টাকা? 7 কোটি টাকা। 5 কোটি টাকা দলিল ভ্যালু হচ্ছে, আর 2 কোটি টাকা আলাদা সে ব্যাংকে পেয়েছে।
ফারুক ভাই এইখানে জি এইখানে স্যার এই যে দলিল মূল্যের বাইরে বলার কারণে হচ্ছে মানে দুইটা একই জিনিস না, মানে একটা প্লটই একবার দলিলে দেখাইছে 5 কোটি টাকা আর ব্যাংকের মাধ্যমে আসছে 2 কোটি টাকা, এরকম তাই না স্যার? ব্যাংকের মাধ্যমে আসলে সে 7 কোটি টাকাই পাইছে, মানে হলো তার দলিলে ভ্যালু ছিল 5 কোটি টাকা, কিন্তু সে আসলে এই প্লটটা বিক্রি করছে 7 কোটি টাকায়, কিন্তু তার দলিলে দেওয়া আছে 5 কোটি টাকা। বুঝছেন ইফতেখার? কোশ্চেনটা ইফতেখার করেছিলেন মেবি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবারে আসি, দেখেন বললো কি প্লটটি বিক্রয় বাবদ করদাতা মোট 7 কোটি টাকা প্রাপ্ত হন। কত কোটি টাকা? 7 কোটি, যে ক্যালকুলেশনটা আমরা আগেই করে ফেলেছি। তো এখানে বলতেছে সে কি করছে, এই দলিল এবং ব্যাংক বিবরণী আপনার কাছে দাখিল করছেন, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছে দিয়েছে। হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন কারে তিনি 75 লাখ টাকা উচ্ছে কর পরিশোধ করেন। কত টাকা দেয়? 75 লাখ টাকা। এটা কি দিছে? সে উচ্ছে কর দিয়েছে। উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে 21 জানুয়ারি 2017 সালে, কত সালে? 21 জানুয়ারি 2017, এখনই আপনারা রিলেট করতে পারবেন। 21 জানুয়ারি 2017, তাহলে ওই যে 5 বছরের একটা কথা এখানে বলা হয়েছিল, মনে আছে? 5 বছর, জি এইটা হইলো সেই 5 বছরের কাহিনী। হ্যাঁ, যে আপনি যেদিন থেকে পেয়েছেন তারপরে যদি আপনি 5 বছর হোল্ড করেন, 5 বছর হোল্ড করার পরে কি, আর তার ভিতরে ইন বিটুইন যদি আপনি সেখান থেকে আয় আসে, তাহলে ক্যালকুলেশনটা কি। তো এইখানে সে তার বাবার কাছ থেকে হেবা মূল্যে প্রাপ্ত হয়, যেখানে ভ্যালু ছিল মাত্র 25 লাখ টাকা। তার মানে বাবার কাছ থেকে সে যখন জমিটা পাইছে, সেই জমির এখানে দলিল দুইটা। কয়টা দলিল? দুইটা। একটা হলো সে তার বাবার কাছ থেকে পাইছে, আর একটা দলিল হয়েছে সে যখন এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। বিক্রি করেছে। হুম। তাহলে সে যখন তার বাবার কাছ থেকে পেয়েছে জমিটা, সেই জমির মূল্য ছিল কত টাকা? 25 লক্ষ টাকা। বুঝছেন? এবং যেটা বিক্রি করেছেন, বিক্রি করে সে 7 কোটি টাকায়, তার ভিতরে 5 কোটি টাকা হলো দলিলে দেখানো, আর 2 কোটি টাকা দলিলে দেখানো নাই, কিন্তু সে ব্যাংকে টাকা পেয়েছেন। এবার আসেন যে এই করদাতার আমরা ট্যাক্সটা ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে প্রথমে এবার আসেন আমরা ট্যাক্স ক্যালকুলেশনে যাই। তাহলে আমার সর্বপ্রথম এখানে আমরা কিছু কি এরিয়া নোট করেছি। নোট করেছি কি, যে ভাড়া হইতে আয় 10 লাখ টাকা, রাইট? জি আপনারা একটু খাতা কলমে লেখেন, যে এবার আমরা আয়ের খাতগুলোয় লিখতেছি, যে তার প্রথমে কাজ কি, আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে ভাই মোট আয় নির্ণয় করতে হবে, তাই না ভাই? জি মোট আয়ের পর আমরা কি করব, ট্যাক্সেবল ইনকাম যেটা, সেটা বের করে তার উপরে ট্যাক্স ক্যালকুলেট করব, রাইট? জি দেখেন, ভাড়া হইতে আয় হলো 10 লাখ টাকা, আর জমি মূলধনী আয় হয়েছে। তাহলে মূলধনী আয়ের আমরা আজকে ক্লাসে মূলধনী আয়ের সংজ্ঞা আমরা শিখেছি কি। মূলধনী আয়ের সংজ্ঞা হলো তার অর্জনকৃত মূল্য। মনে আছে ভাই? অর্জনকৃত মূল্য কত? 25 লাখ। হ্যাঁ 25 লাখ। রিলেট করতে পারতেছেন? এই হ্যাঁ যে হ্যাঁ 25 লাখ, 25 লাখ। আর হলো তার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? দলিলে আছে 5 কোটি। 5 কোটি। তাহলে এই 5 কোটি, আর হলো একটা দলিলে আছে 5 কোটি, আর একটা দলিলে আছে 25 লাখ। এই দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হলো আমার মূলধনী আয়, 4 কোটি 75 লাখ। ওকে, 4 কোটি 75 লাখ পেয়েছি ভাই। জি পেয়েছি। আর একটা কি, জমি হস্তান্তর হতে দলিল মূল্যের অতিরিক্ত টাকা সে পেয়েছে, সেটাও তার মূলধনী আয়। সেটা কত? 2 কোটি টাকা। কত টাকা? 2 কোটি 2 টাকা। কোটি। এখানে একটা লেখছে চূড়ান্ত কর দায় নয়। এর মানেটা একটু আপনারা বুঝেন। মানেটা হলো, এটাও একটা ভালো পয়েন্ট, আপনারা নোট রাখেন। আজকে যদি পসিবল হয় ক্লিয়ার করব, আর না হলে নেক্সট ক্লাসে ক্লিয়ার করব।
যে চূড়ান্ত কর দায়ের বিষয়টা কি। এই চূড়ান্ত কর দায়টাও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার এক্সামে থাকতে পারে, এবং আমি বলতে পারতেছি না কোনটায় থাকবে, রিটেন অথবা ভাইবা, দুইটার যে কোনো একটাই কনফার্ম যে চূড়ান্ত কর দায়। চূড়ান্ত কর দায় মানে হলো যেমন সঞ্চয়পত্রের আয়, হ্যাঁ, সঞ্চয়পত্র থেকে আপনি 1 লাখ টাকা সঞ্চয়পত্র করেছেন, সারা বছরে আপনি মনে করেন 10,000 টাকা আপনাকে গভর্নমেন্ট রেভিনিউ দিয়েছে, মানে সুদ দিয়েছে, ইন্টারেস্ট দিয়েছে। এই যে ইন্টারেস্টটা দিয়েছে, একটা হলো সঞ্চয়পত্রের কথা বলতেছি, আর একটা হলো 1 লাখ টাকা আপনি এফডিআর করেছেন, ফিক্সড ডিপোজিট। বুঝছেন ব্যাপারটা? একটা সঞ্চয়পত্র করেছেন সোনালী ব্যাংকে, আর একটা ফিক্সড ডিপোজিট করেছেন মনে করেন ডাচ বাংলা ব্যাংকে বা ঢাকা ব্যাংকে বা যে কোনো একটা প্রাইভেট ব্যাংকে বা যে কোনো সরকারি ব্যাংকও হইতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তাহলে দুইটা থেকেই আপনি 10,000 সঞ্চয়পত্র থেকেও পাইছেন 10,000, আর হলো এফডিআর থেকেও পাইছেন 10,000। তাহলে কত হইলো আপনার? 20,000 টাকা ইনকাম হইলো। এটা কোথা থেকে ভাই? কেউ কি বলতে পারেন কোন আয়ের ক্ষেত্র এটা? এটা কি মূলধনী আয়, নাকি ফাইন্যান্সিয়াল অ্যাসেট, নাকি অন্যান্য আয়? কেউ কি বলতে পারেন ভাই? ব্যাংক থেকে সঞ্চয় বাবদ লাভ পাইলে অন্যান্য আয়ের মধ্যে যাবে। আর কেউ বলবেন? আমি বলছি এফডিআর থেকে আয়। তাহলে এটা অন্যান্যই তো, এটা অন্যান্য আয়, যেমন ডিপিএস, সঞ্চয়পত্র। অন্য কেউ একজন বলতে চান? ও সরি, অন্যান্য না, এটা আর্থিক সম্পদ থেকে আয় হবে। আর্থিক Sorry. পরিসম্পদ হতে হয়। এই যে দেখেন, এই আজকের ক্লাসের ভিতরেই উল্টাই পাল্টাই ফেলাইলেন। আমি তো যেটা বলছিলাম তার বাইরেও দেখতেছি কনফিউশন আছে মানুষের। আমি বলছিলাম যে মূলধনী এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে মানুষ এই কনফিউশনটা করে, প্রিন্স দেখি আদার ইনকামেও নিয়ে আসছে। মেইন হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আয়। হ্যাঁ, তাহলে এটা আমার আসবে আর্থিক পরিসম্পদ হইতে আয়, মানে আমার এফডিআর এটাও একটা আমার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, মানে হলো আর্থিক পরিসম্পদ। আর সঞ্চয়পত্র এটাও একটা আমার গভর্নমেন্ট সিকিউরিটিজ, তার মানে এটাও একটা আমার আর্থিক পরিসম্পদ। আমার আর্থিক পরিসম্পদটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হলো চূড়ান্ত কর দায় জিনিসটা কি। হ্যাঁ, চূড়ান্ত কর দায় হলো এই যে দুই ধরনের আমি ইনস্ট্রুমেন্ট বললাম, আর্থিক পরিসম্পদ বললাম, একটা হলো এফডিআর আর একটা হলো সঞ্চয়পত্র। দুই ধরনের থেকেই আমি 10,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি। দুইটা ব্যাংকই আমার সোর্সে মনে করেন 1,000 টাকা কেটেছে। 10,000 টাকার এগেইনস্টে কত টাকা কাটছে? 1,000 টাকা। সঞ্চয়পত্র থেকেও কাটছে কত ভাই? 1,000। আর এফডিআর থেকেও আমার কাছ থেকে ট্যাক্স কেটেছে 1,000 ব্যাংকের স্টেটমেন্টে। ক্লিয়ার এই স্টেপ পর্যন্ত? জি। আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করাচ্ছি। দুইটা ইনস্ট্রুমেন্ট থেকে সমপরিমাণ আপনি ইন্টারেস্ট পেয়েছেন, সঞ্চয়পত্র থেকেও 10,000, এফডিআর থেকেও 10,000। দুইটা ইনস্ট্রুমেন্ট থেকে আপনার সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে সমপরিমাণ ট্যাক্স কেটেছে 1,000 1,000। ক্লিয়ার ভাই? হ্যাঁ, 1,200। এবার আসি যে কর নির্ধারণ কিভাবে চূড়ান্ত কর দায় কাজ করে। সেটা হলো এই যে আয়টা এফডিআর থেকে যে 1,000 টাকা আয় হয়েছে, এটার উপরে আপনার মোট আয়ের সাথে যোগ হবে, এবং আপনি যে স্ল্যাবে পড়েন, স্ল্যাব বলতে এই যে আপনার আয় যদি এই 4 লাখ টাকার স্ল্যাবে পড়ে, তাহলে আপনি 15% হারে যে ট্যাক্স আসে সেটা দেবেন। মানে হলো এফডিআর থেকে ভাই আপনি আয় করছেন 10,000 টাকা। একজন হলো প্রিন্স, ওকে প্রিন্স, জি। ওকে। আর একজন দরকার আমার, ফারুক ভাই আছেন? জি। আপনিও আয় করছেন 1,000 টাকা, মানে আপনাদের দুইজনারই একটা একটা এফডিআর আছে দুই ব্যাংকে। প্রিন্সের আছে মনে করেন ঢাকা ব্যাংকে, আপনার আছে মেঘনা ব্যাংকে। ওকে,
দুইজনই 1,000 টাকা পাইছেন, দুইজনের ব্যাংকই আপনার ওই সরি মানে 10,000 উপরে 1,000 ট্যাক্স কেটেছে। ওকে, আর একজন আছে কে, প্রবীর আছে। প্রবীর আছেন? জি ভাই আছি। আছেন, আচ্ছা। আপনিও মনে করেন 1,00,000 টাকা ইয়া করেছেন, এফডিআর করেছেন, আপনারটা আছে মনে করেন পূবালী ব্যাংকে। এখন আপনাদের তিনজন যে ব্যক্তির আমি নাম বললাম, এই প্রিন্স বললাম, ফারুক বললাম, প্রবীর বললাম, 3 ধরনের আয় আপনাদের। মানে কারো হয়তো বা বাৎসরিক ইনকাম 15 লাখ টাকা, কারো 20 লাখ টাকা, কারো 25 লাখ টাকা। আপনাদের 3 ধরনের আয়, বুঝতে পেরেছেন? সারা বছরে একজনের থেকে আরেকজনের আয়টা বেশি। এখন এই যে প্রিন্সের আয় ধরলাম কম, প্রিন্স মাইন্ড করবেন না, হ্যাঁ? তাহলে এই প্রিন্সের এইখানে 15% স্ল্যাবে পড়ছে, মানে ওর ট্যাক্সেবল আয় হইল 4 আর 3 7 আর 3 10,75,000 টাকা। বুঝছেন? প্রিন্সের আয় কত? 10,75,000 টাকা। এই 10,75,000 টাকার উপরে 3,75,000 টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 3 লাখে 10% আর পরবর্তী 4 লাখে 15%। এখন এই 10,75,000 উপরে আপনার এই যে ওর যে আয় যেটা হয়েছে ইনস্ট্রুমেন্ট থেকে 10,000 টাকা আয় করেছে, ওই আয়টার উপরেও ট্যাক্স ক্যালকুলেশন হবে এই 15% হারে। তার মানে 10,000 টাকায় 15%-এ আসবে মনে করেন কত? 1,500 টাকা। ওর 1,000 টাকা দেওয়া আছে, আর 500 টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 500। প্রিন্সের আর কত টাকা দিলে শেষ? 500 টাকা দিলে শেষ। বুঝছেন? জি। এখন পরে আসলাম ফারুক ভাই। ফারুক ভাইয়ের আয় সে স্ল্যাবটা চলে গেছে 20%-এ। এখন আপনি যে ওই 10,000 টাকা ইনকাম করেছেন, ওই 10,000 টাকার উপরে আপনি ট্যাক্স দিবেন 20% হারে। তার মানে হলো আপনার ব্যাংক কাটছে 1,000, আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে আরো 1,000 টাকা। আরো 1,000। তাহলে দেখেন দুইজনেই কিন্তু আয় করলেন 10,000 10,000। দুইজনের আয়ের ক্ষেত্রটাই কি? এফডিআর থেকে আয়, রাইট ভাই? জি। কিন্তু সমপরিমাণ আয় করছেন, কিন্তু প্রিন্স দিছে মাত্র 500 টাকা, ও ট্যাক্স ক্লিয়ারেন্স পেয়ে গেছে। কিন্তু আপনার সেই ইনকামের উপর দিতে হয়েছে 2,000 টাকা, 2,000 টাকা মানে আরো 1,000 টাকা 1,000 এডিশন দিতে 17। হয়েছে। প্রবীরের দিতে হয়েছে আরো 1,500 টাকা। ক্লিয়ার প্রবীর? জি। তাহলে জি ভাই। এই যে দেখেন আপনারা প্রত্যেকেই সোর্সে 1,000 করে দেওয়া, কিন্তু আপনাদের আয়ের পরিমাণ ভিন্ন হওয়ার কারণে আপনাদের কি করতে হয়েছে? আরো এডিশনাল ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু একই পরিমাণ আয়ের জন্য প্রিন্সকে মাত্র 500 টাকা দিয়ে সেটেল, তারপরে ফারুক ভাই মাত্র 1,000 টাকা দিয়ে সেটেল। ওই একই পরিমাণ আয়ের জন্য প্রবীরকে দিতে হয়েছে 1,500 টাকা। এইটা হলো এক ধরনের আয়। আর যেটা চূড়ান্ত কর দায়, সেটা হলো ওই যেটা বললাম গভর্নমেন্ট সিকিউরিটিজ সঞ্চয়পত্র ছিল। এবার আপনাদের প্রত্যেকেরই মনে করেন সঞ্চয়পত্র ছিল। এই সঞ্চয়পত্র থেকে আপনাদের এই 10,000 টাকার জন্য যে 1,000 টাকা ডিডাক্ট করেছে ট্যাক্স, এই 1,000 টাকাই হইলো ফাইনাল ট্যাক্স। এই আয়টা আপনার আর নতুন করে ক্যালকুলেশন করে ট্যাক্স দিতে হবে না। এটাই হলো আমার চূড়ান্ত কর দায়। মানে প্রিন্সের ক্ষেত্রেও ওই 1,000 টাকাই শেষ চূড়ান্ত কর দায়, ফারুক ভাইয়ের ক্ষেত্রেও ওই একই জিনিস, প্রবীরের ক্ষেত্রেও একই জিনিস। এবার কি আপনারা বুঝছেন যে চূড়ান্ত কর দায় জিনিসটা কি? হ্যাঁ, বুঝতে পারলাম। তার মানে এরকম একটা গেজেট বের হয় কোন কোন খাতগুলো আমার চূড়ান্ত কর দায়। এরকম আপনার সঞ্চয়পত্র থেকে যে প্রফিটটা আসে এটা চূড়ান্ত কর দায়। আবার কি, যদি আপনার এই মূলধনী আয় থেকে যদি আপনার ট্যাক্স ডিডাক্ট করা হয় জমির ক্ষেত্রে, হ্যাঁ, দলিল এই জমির ভ্যালু থেকে যে ট্যাক্স কেনা বেচার সময় যে ট্যাক্সটা হয়, এই ট্যাক্সটাই হলো চূড়ান্ত কর দায়। বুঝতে পেরেছেন? আরো একটা খাত আছে। ওইটা কি উৎসে কর নয়? হ্যাঁ, হ্যাঁ, উৎসে কর। উৎসে করটাই চূড়ান্ত কর দায়, সেইটা বললাম।
এফডিআর থেকে যেটা আপনার কাছ থেকে কেটেছে সেটাও আপনার উৎসে কর, সঞ্চয়পত্র থেকে যেটা কেটেছে সেটাও আপনার উৎসে কর। এই উৎসে করটাই চূড়ান্ত কর দেয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে, কিন্তু ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে নয়, এফডিআর ইন্টারেস্টের ক্ষেত্রে নয়। ক্লিয়ার এবার? এরকম জি। 3টা খাত আছে। Clear. আর একটা খাত কি, যদি জমি কেনা বেচা থেকে যে আয়টা হয়, এই আয়ের যে ট্যাক্সটা দেওয়া হয় এটাই ফাইনাল ট্যাক্স, মানে ইংলিশে এটাকে বলা হয় কি ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি, বুঝছেন, চূড়ান্ত কর দায়। আর একটা আছে কি গভর্নমেন্ট ইনসেনটিভের উপরে, আপনি গভর্নমেন্ট ইনসেনটিভ পেয়েছেন, এর উপরে যে ট্যাক্সটা কাটা হয় এইটাই ফাইনাল ট্যাক্স, এর সাথে আর নতুন কোনো ট্যাক্স দিতে হয় না। এটাই হইলো কি আপনার চূড়ান্ত কর দায়। ক্লিয়ার এবার? আপনারা বুঝতে পেরেছেন? জি। ওকে, এরপরে আসি আমরা ক্যালকুলেশনে। ক্যালকুলেশনটা কি, প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। প্রথম 4 লক্ষ টাকা কেন ভাই? আমরা তো পড়ছি 3,75,000 টাকা, পরিপত্রিতে কি ভুল উনি আছে? মেয়ে মানুষ তাই। গ্রেট, থ্যাংক ইউ। তাহলে উনি মেয়ে মানুষ। মেয়েদের জন্য কি আছে আলাদা, প্রথম যে 3,75,000 টাকা এইটার আরেকটা স্ল্যাব আছে, থ্যাংক ইউ। আবার বয়সের ক্ষেত্রেও আছে, হ্যাঁ? এটা কত বছর? 65 বছর মেবি, হ্যাঁ, 65 বছর 65 বছর ঊর্ধ্বে, আর হচ্ছে প্রতিবন্ধী আছে, হিজড়া আছে। এই স্ল্যাব গুলো আপনারা দেখবেন। ওকে, তাহলে এর জন্য আর 3,75,000 না, সে 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। তার পরবর্তী 1 লাখ টাকার উপরে কত পার্সেন্ট? 5%। আচ্ছা, আমি একটু রিলেট করাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন 3,75,000 শূন্য, কিন্তু উনি যদি মহিলা হয় তাহলে আমরা করতেছি মিসেস সমৃতা, রাইট? কার কাজ করতেছি? সমৃতার কাজ সমৃতা। করতেছি। তাহলে উনি মেয়ে, তাহলে ওনার জন্য স্ল্যাব কাজ করবে কোনটা? 4 লক্ষ টাকারটা। আর এখানে এই যে 4,25,000 কেন ভাই? 4,25,000 হলো, এটা হলো 26-27 এর জন্য। এটা কোন কিসের জন্য? 26-27। 27। আর 25-26 এর জন্য কত ছিল? 4 লক্ষ ছিল, বুঝছেন? জি। 25-26 এর জন্য আমরা এই পরিপত্রে পাবো যে এটা ছিল কত? 4 লক্ষ। ক্লিয়ার? আর 4,25,000 কোথায়? 26-27 এর জন্য, বুঝছেন? জি। তাহলে দেখেন এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম যে 1 লক্ষ টাকার উপরে 5%, 4 লক্ষ টাকার উপরে 40%, 1 লাখ টাকার উপরে 15%। তার মানে কত গেল? ওই যে 10 লাখ, দেখেন 4, 1 5, আর 4 9, আর 1 10, এই 10 লক্ষ টাকার উপরে তার টোটাল ট্যাক্স আসছে কত? 60,000 টাকা, রাইট? এরপরে আসি, তার জমি হস্তান্তর হতে আয় হয়েছে কত? 4,75,00,000 টাকা, তাই না ভাই? জি। তাহলে এই ক্ষেত্রে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে এই যে জমি কেনা বেচা হতে যে আয়, এটাও হলো আমার চূড়ান্ত কর দায়, যেটা আমরা সঞ্চয়পত্র দিয়ে আমাদের ইন ডিটেলসে বুঝাইছি, জি। রাইট? তাহলে এটাও যেহেতু চূড়ান্ত কর দায়, তাহলে এই 4,75,00,000 টাকা যে ইনকাম, এটা কি আর স্ল্যাব হিসেবে আসবে ভাই? এটা কিন্তু আর স্ল্যাবে আসবে না, বুঝতে পেরেছেন? তাহলে জি। এখানে তার কত? 75 লাখ টাকা উনি ট্যাক্স দিয়েছে, এই 75 লাখ টাকাই তার ফাইনাল ট্যাক্স। ওকে, আর একটা হইল ওই যে অতিরিক্ত সে যে 2 কোটি টাকা যে ব্যাংকে পেয়েছে, মনে আছে? যেটা জমির জি। জি। ইসে নাই, দলিলে নাই। তাহলে সেটাও জমি হস্তান্তর হতে আয়। এই মূলধনী আয়ের উপর সপ্তম তফসিলে বিশেষ করে বিশেষ কর হার অনুযায়ী কর দায় হবে কত? এই 2 কোটি টাকার উপরে 15%। 2 কোটি টাকার উপরে 15%। এখন এটা একটু আমি আপনাদের ডিটেইলসে বুঝাই, নাইলে আপনারা আবার রিলেট করে ফেলবেন। এই 2 কোটি টাকার 15% হইছে কেন বলতে পারেন? কারণ এই ওই লোকের 5 বছর সম্পত্তির। 5 বছর 5 বছর হয়েছে না জমির বয়স আর কি, এই জন্য 15% আসছে। হ্যাঁ। আর হইল ওই যে যেটা বললাম যে 5 বছর হওয়ার পর যে পরিসম্পদ হস্তান্তরিত হয়েছে, ওই যে কি পয়েন্ট বলেছিলাম যে 21 জানুয়ারি 2017, ঠিক আছে? তাহলে এর উপরে আসছে কত? 15%। তাহলে আসলো কত টাকা? 30 লক্ষ টাকা। তাহলে দেখেন টোটাল আসলো কত? 1,05,60,000, যার ভিতরে
এই ৭৫ লাখ টাকা হলো তার ফাইনাল ট্যাক্স, রাইট? তাহলে সেটা আমরা বাদ দিব নাকি, যেটা উৎসে অলরেডি কাটা হয়ে গেছে। তাহলে এই ৭৫ লাখ বাদ দিলে আমার কি থাকবে? ৩০,৬০,০০০ টাকা। তার মানে ওই ১০ লক্ষ টাকার উপরে যে ৬০,০০০ টাকা আর ২ কোটি টাকার উপরে যে ১৫% হারে আপনার এই যে ৩০,০০০ সরি কত ৩০ লক্ষ টাকা যেটা আসছে, এই ৩০ লক্ষ টাকা। তাহলে তার আয় এর উপরে ট্যাক্সের পরিমাণ হবে কত? ৩০,৬০,০০০ টাকা। ক্লিয়ার? এই অঙ্কটা কেউ বুঝতে পারেন না এরকম কেউ আছেন? কিন্তু করতে হবে, বুঝতে পারছি। আপনারা কি শুধু শুনছেন, মানে আপনারা সাথে সাথে করেন নাই না? না, করতেছি তো। করছি প্রথম পার্ট। একটু যেহেতু আজকে সময় আছে আপনারা ম্যাথটা করেন। প্রথমে এই ১০ লাখ লিখেছেন, হারা হইতে আয়, আয়টার আয় জি, যে জি। আপনার এই যে ৬,৮৫,০০,০০০ টাকা আয়, এই আয়টা নির্ণয় করেছেন? হ্যাঁ, আয় নির্ণয় করা শেষ। আচ্ছা, এখন আমি একটু ক্লিয়ার করি। এই সিনারিও দিয়ে বলতে পারে যে মোট আয় নির্ণয় করুন। কনফিউশন গুলা আপনারা ক্লাস থেকে যেটা নিবেন, আমি বারবার বলি যে আপনাদের কনফিউশন গুলা দূর করবেন ক্লাস থেকে। প্র্যাকটিস করতে হবে নিজেদের, পড়তে হবে, স্টাডি করতে হবে নিজেদের। কনফিউশন কি? এই যে আমাদের বিবেকে ২ ধরনের কোশ্চেন আসবে। বলবেন কি, আরে এ ৪,৭৫,০০,০০০ তো উপরে ট্যাক্সই ক্যালকুলেট হবে না, কারণ ৭৫ লাখই তো আপনার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি। হ্যাঁ, এইখানে যেটা হবে, কারো কারো প্রশ্নের উত্তরে হবে ২,১০,০০,০০০, কেউ লিখবে ৬,৮৫,০০,০০০। আমি বুঝাইতে পারছি? যদি এই সেম অঙ্কটা আসে এবং যদি বলে যে মোট আয় নির্ণয় করুন, অঙ্ক আসছে কি ভাই? মোট আয় নির্ণয় করুন। আপনি শিওর থাকেন যে ২ ধরনের অ্যান্সার হবে। কেউ অ্যান্সার দেবে ২,১০,০০,০০০, কেউ অ্যান্সার দেবে ৬,৮৫,০০,০০০। ২,১০,০০,০০০ কেন দেবে? অনেকে আছে চিন্তা করবে কি, যে এই ৪,৭৫,০০,০০০ এর উপরে যেহেতু তার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি, ওইটা ট্যাক্স হিসেবে ক্যালকুলেশন হবে না, তো ওটা আমি মোটায় আনবো কেন? আপনি বুঝছেন কনসেপ্টটা? এটা কিন্তু আসলে কনসেপ্ট না, এটা ভুল কনসেপ্ট, বাট জি। এই কনসেপ্টটা চলে আসে, ইন জেনারেল চলে আসে। আপনারা দেখবেন মানে এই কথাটা আপনাদের যারা কলিগ আছে বা যদি পরিচিত কেউ থাকে যারা আইটিপি এক্সাম দিবে, হ্যাঁ, তাদেরকে আপনি সেম সিনারিওটা দিয়ে দেখবেন, আপনি আমার কথার সাথে দেখেন মিল থাকে কিনা। আপনি ২ ধরনের অ্যান্সার পাবেন। কেউ বলবে ৬,৮৫,০০০, কেউ বলবে না ২,১০,০০,০০০। বুঝছেন? আসলে সঠিক উত্তর কি? ৬,৮৫,০০০। এটা হলো আপনার মোট আয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপরে মোট আয়ের এই ৬,৮৫,০০০ উপরে আমার ওই হারে ক্যালকুলেশন হবে না, কারণ ৪,৭৫,০০০ আমার চূড়ান্ত কর দায়, কিন্তু মোট আয় তো আমার ৬,৮৫,০০০। ক্লিয়ার ভাই? জি। ওকে, এরপর এই ক্যালকুলেশনটা করেছেন সবাই? অঙ্ক কিন্তু আসলে মুখে মুখে শুনলে হবে না, হ্যাঁ? অঙ্ক না, আপনি করতেছি। যতগুলো করবেন, হ্যাঁ, এর বাইরেও আপনি শুধু মুখে মুখে শোনা না, আপনি যদি ম্যাথ শুধু চোখে দেখেন, আপনি ২০০% শিওর থাকেন আপনি পরীক্ষার স্টেজে বা প্র্যাকটিক্যাল স্টেজে আপনি ভুল করবেন। আপনি নির্দেশিকা থেকে একটা ম্যাথ দেখছেন, হ্যাঁ ইজি, ও এই উদাহরণ, ওকে ওকে ওকে, এবার আপনি মিলিয়ে গেলেন। আপনি যখনই পড়তে যাবেন, আপনি ৪-৫টা পয়েন্ট করেই আটকে যাবেন। হায়, হায় কি জানি? বুঝতে পেরেছেন? তো এগুলা আমরা বলতে পারতেছি এই কারণে যে এগুলা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলছি। এটা আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে ফেস করেছি এরকম। আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও ফেস করেছি। তো এই পরামর্শটা আপনাদের জন্য রইলো যে আপনারা সবসময় ম্যাথ শুধু দেখবেন না। হ্যাঁ? ম্যাথ দেখার সাথে সাথে আপনারা সিনারিওটা প্রশ্নটা শুধু দেখবেন, উত্তরটা একবারে করে ফেলবেন। এবং প্রশ্নটা দেখে আপনি কি করবেন? উত্তর করার আগে আপনি নোট ডাউন করবেন যে আমার এই প্রশ্নে কি পয়েন্ট কোনগুলা। হ্যাঁ? আমি কিন্তু আপনাদের ২০টা ৩০টা অঙ্ক করাইতে পারবো না। আমি আপনাদের হাইয়েস্ট ৫ থেকে ৭ টা অঙ্ক করাইতে পারবো। বাট আপনার কিন্তু ২০-৩০ টা ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে। বুঝছেন? সো এই কারণে আমাদের কাছ থেকে ম্যাথগুলো আপনি একটু দিয়ে দিন।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ওই যে আপনি নির্দেশিকা থেকে করবেন, বাট নেক্সট ক্লাসে যেটা আমরা করব, নির্দেশিকার যে কোন কোন ম্যাথটা আপনি করবেন এটা আমরা বলে দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে আমরা যখন করাইছিলাম তখন আমরা কিছু কি পয়েন্ট বলতেছিলাম যে এই যে ব্যক্তি সমৃতা, তাহলে উনি পুরুষ মহিলা নাকি 65 বছরের ঊর্ধ্ব, এইটা আমার একটা কি পয়েন্ট। এই কি পয়েন্ট গুলো আমরা রিলেট করব, কোন জি। আয় বর্ষ, কর বর্ষ কোনটি, এরপরে আবার তার কোন ক্ষেত্রে কত আয় হয়েছে, কোন ডেটে কি বিক্রি করছে, এইগুলো আমরা রিলেট করব। রিলেট আগে করে তারপর অঙ্ক করতে যাব। বুঝতে পেরেছেন ভাই? জি। আর নির্দেশিকাটা আমি ক্লাস শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। নির্দেশিকা আর হলো দিয়ে ফিনান্স অ্যাক্ট। হ্যাঁ, আমি আবার আবার প্রত্যেকটাই আমরা দিয়ে দিব। ঠিক আছে। আর আজকে আমরা এই কয়জনই ছিলাম মনে হয়, না? হ্যাঁ, এখন তো দেখতেছি মাত্র 4 জন। রবি এরাও নাই, ইফতেখার, প্রিন্স, ওরাও চলে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করি। আমাদের নেক্সট ক্লাস আবার নেক্সট আবার আর্টসের মনে হয় ইয়া চলে গেছিল, নেটওয়ার্ক ছিল না। আর কি ইস্যু ছিল। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে? কারো কিছু জানতে চাওয়া, কোনো স্পেসিফিক পয়েন্ট? না আপাতত। না আজকে তো থ্যাংক ইউ এভরিওয়ান। আরো চেষ্টা করবেন সবাই ইন টাইমে জয়েন করার জন্য। জি। আমার মনে হয় ক্লাস রেকর্ডিংটা দেওয়া হয় এই কারণে কেউ একটা জয়েন করে না, তাই? ওকে, ঠিক আছে, ঠিক। ভালো থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু লিভ নিয়ে নিই সবাই।